আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে এসইওর ইন্ট্রো জানবো এবং টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, কিছু কথা বলবো যে আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে মিড টার্ম এক্সাম হয়। তো আজকের ক্লাস শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামের ব্রিফিংটা আমি দিব, তো সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি কিছু বুঝতে না পারেন তাহলে হচ্ছে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামের দিন হচ্ছে জুমে ক্লাস হবে না, ঠিক আছে? কোনো জুম লিংক দেওয়া হবে না। আপনাদের ফেসবুক গ্রুপে আমি হচ্ছে নোটিশ দিব, ওই নোটিশের মধ্যে আপনাদের হচ্ছে প্রশ্নপত্রের লিংকটা থাকবে। তো ওই হচ্ছে গুগল ফর্মের লিংক আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। তো ওই ফর্মের লিংকে আপনি হচ্ছে ক্লিক করে আপনাদের প্রশ্নটা সামনে আসবে। তো সবাই হচ্ছে টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সাম শেষ করে সাবমিট করবেন। তো এক্সাম দিতে গেলে শুরুতেই হচ্ছে আপনাদের নাম এবং রোল নাম্বার, স্টুডেন্ট আইডি অথবা রোল নাম্বার এরকম লেখা থাকবে, ঠিক আছে? তো সেখানে আপনারা হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বারটা লিখবেন, নাম রোল নাম্বার লিখবেন, লিখে তারপর হচ্ছে এক্সাম শুরু করবেন। তো এখানে যদি কেউ থেকে থাকেন যে রোল নাম্বার জানেন না কি, অবশ্যই অফিসে যোগাযোগ করে আপনার রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং সেটা সেভ করে রাখবেন। রোল নাম্বার ছাড়া হচ্ছে আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। আর আপনাদের এক্সামটা হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম। 50 মার্কসের এক্সাম হবে, 25টা থাকবে এমসিকিউ, 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে এক একটা কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে। তো 5টার জন্য হচ্ছে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে। 50 মার্কসের এক্সামে পাশ করতে হলে আপনাদেরকে পেতে হবে 35, অ্যাটলিস্ট 35 পেতে হবে। 35 পেলে আপনারা হচ্ছে পাশ করবেন। আর ইয়ে এক্সামের সিলেবাস হচ্ছে আপনাদের বিগত যে 10টা ক্লাস হলো, আজকের ক্লাস সহ যে বিগত 10টা ক্লাস হলো, এই 10টা ক্লাসের ভিডিওগুলো সবাই দেখবেন। ক্লাস ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন, ওখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন, বা টেকনোলজির নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করে নেবেন। এর মধ্য থেকেই হচ্ছে কোয়েশ্চেন হবে। তো যে 25টা এমসিকিউ থাকবে সেটার তো হচ্ছে আপনার ইয়ে থাকবে, অপশন থাকবে। তো সঠিক উত্তরটা পিক করে আপনারা হচ্ছে অ্যান্সারটা দিবেন। আর শর্ট কোয়েশ্চেন লেখার জন্য ওখানে হচ্ছে কোয়েশ্চেনের নিচে ঘর করা থাকবে, মানে স্পেস দেওয়া থাকবে। ওই স্পেসের মধ্যে হচ্ছে অ্যান্সারটা লিখবেন। তো 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য যে একদম অনেক বড় করে বিশাল আকারে লিখতে হবে, এরকম না, ঠিক আছে? ওখানে যেই কোয়েশ্চেনটা আপনাদের আস্ক করেছে ওইটার অ্যান্সারটা টু দা পয়েন্টে যদি আপনারা অ্যান্সার করেন তাহলে ওখানে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? তো আর প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে রিকোয়ার্ড। এমসিকিউ যেগুলো আছে এগুলো তো রিকোয়ার্ডই, এগুলো তো আপনাকে ফিল আপ করতেই হবে। পাশাপাশি যে 5টা কোয়েশ্চেন থাকবে সবগুলো কোয়েশ্চেন রিকোয়ার্ড থাকবে। রিকোয়ার্ড মানে অবশ্যই এটার অ্যান্সার আপনাকে দিতে হবে। যদি আপনি ওটার অ্যান্সার না জানেন, ওই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি না জানেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ওখানে কিছু একটা লিখে দিতে হবে। ওই স্পেসটাতে অ্যান্সার লেখার যে স্পেসটা আছে সেখানে কিছু একটা লিখে তারপর হচ্ছে সাবমিট করতে হবে, নতুবা আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না, ঠিক আছে? যেহেতু কোয়েশ্চেনের অ্যান্সারটা রিকোয়ার্ড করে দিয়েছে তো অবশ্যই ওখানে অ্যান্সার লিখতে হবে। আমি আবারও বলছি, যদি অ্যান্সার নাও পারেন সেখানে কিছু একটা লিখে দিবেন, নতুবা আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। কোয়েশ্চেন ইংলিশে হবে, অ্যান্সারও আপনাদেরকে ইংলিশে দিতে হবে।
আর হচ্ছে তারপর আপনারা হচ্ছে ইয়েটা অ্যান্সার শিটটা হচ্ছে টাইমলি ফিল আপ করে ওখানে 40 মিনিটস টাইম থাকবে। ঠিক আছে। আপনার 50 মার্কসের এক্সামের জন্য হচ্ছে 40 মিনিট হচ্ছে টাইম। 40 মিনিটসের মধ্যে হচ্ছে এক্সাম শেষ করে আপনাকে অ্যান্সার শিট জমা দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমি তো আপনাদের কি বলে পরীক্ষার লিঙ্কটা আপনাদের এরকম ক্লাস টাইমেই দিব। ঠিক আছে, সেদিন তো জুমে ক্লাস হবে না। 9টা বাজার 5 মিনিট আগে হচ্ছে আপনাদের গ্রুপে আমি প্রশ্নপত্রের লিঙ্কটা পোস্ট করে দিব। তো রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সময় থাকবে আপনাদের হাতে। ঠিক আছে, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের যার যার কনভেনিয়েন্ট টাইমে আপনারা 40 মিনিট সময় হাতে নিয়ে দেন হচ্ছে এক্সাম স্টার্ট করবেন। ঠিক আছে, যে যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করে প্রশ্নটা ওপেন করবেন তখন থেকে তার টাইমিংটা শুরু হবে। ঠিক আছে, প্রশ্নটা ওপেন হওয়ার পর মানে ওই টাইম থেকে 40 মিনিট টাইমটা হচ্ছে 40 মিনিটের মধ্যে আপনার হচ্ছে এক্সামটা শেষ করতে হবে। আচ্ছা, আপনারা অস্থির হয়ে গেছেন কেন? আমি তো বলছি, আমি কি বলছি সেটা মন দিয়ে শুনেন। কবে হবে কবে হবে, আমি তো বলছি না। একদমই অধৈর্য আপনারা। তো যেটা বলছি সেটা মন দিয়ে শুনেন, ভালো মতো বুঝে নেন। তো যারা আগে থেকে অনলাইন এক্সাম দিয়েছেন তাদের জন্য তো এটা তেমন কঠিন কোনো বিষয় না। আর যারা হচ্ছে অনলাইনে এক্সাম কখনোই দেন নাই তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো মিড টার্ম এক্সামটা মূলত হচ্ছে একটা সেলফ ইভালুয়েশন এক্সাম। এই বিগত 10টা ক্লাসে আপনারা কি শিখেছেন সেটা আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনার যে অ্যান্সার শিটটা আছে এটা হচ্ছে আপনি নিজে মূল্যায়ন করবেন। তো সেটা কিভাবে বলছি। আপনি যখন ওই 40 মিনিট টাইমের মধ্যে আপনার প্রশ্ন মানে অ্যান্সারগুলো দিয়ে শেষ করবেন, অ্যান্সার শেষ করার পরে আপনি ওখানে সাবমিট বাটন দেখবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে পরে আপনার হচ্ছে অ্যান্সার শিটটা সাবমিট হয়ে যাবে। তো সেখানে আপনাকে আবার জানতে চাইবে যে আপনি অ্যানাদার সাবমিশন করতে চান কিনা। তো অ্যানাদার সাবমিশন করার প্রয়োজন নেই, এটা একবার সাবমিট করলেই হচ্ছে সাবমিট হয়ে যায়। এরপর আপনারা পাশে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম অপশন দেখতে পাবেন। ঠিক আছে, ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। তো ওটাতে ক্লিক করলে আপনাদের অ্যান্সার শিটটা যেটা আপনারা এইমাত্র হচ্ছে কমপ্লিট করে হচ্ছে সাবমিট করেছেন সেই অ্যান্সার শিটটা আপনাদের সামনে আসবে। তো আসার পর ওখান থেকে এমসিকিউ আপনাদের যার যতটা হয়েছে সেই মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন। এমসিকিউ 25টার জন্য 25 মার্কস। ঠিক আছে, তো এখানে যার যতটা কারেক্ট হয়েছে সেই মার্কসটা আপনারা কাউন্ট করবেন। এবং শর্ট কোয়েশ্চেনের যে 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার এখানে আপনার যতগুলো সঠিক হয়েছে সেই মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন। তো এক একটা কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে। তো 5টা কোয়েশ্চেনের জন্য 5 5 25 মার্কস। তো এখানে সেখানে আপনাদের যার যতটা হয়েছে সেই মার্কসটাও কাউন্ট করে নেবেন। তো এভাবে হচ্ছে আপনারা এমসিকিউর মার্কসটা আর হচ্ছে শর্ট কোয়েশ্চেনের মার্কসটা এই দুটো হচ্ছে একসাথে যোগ করে যে যত পেয়েছেন সেটা আপনারা মার্কসটা পেয়ে যাবেন। তবে এখানে একটা বিষয় আছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন আমি কি বলছি। আর চ্যাট বক্সে অযথা কেউ কিছু লিখবেন না। এখানে 25টা এমসিকিউর জন্য যে 25 মার্কস দেওয়া আছে সেটা যার যতটা হয়েছে সেই মার্কসটা কাউন্ট করবেন। আর যে 5টা শর্ট কোয়েশ্চেন নিচে থাকবে আপনারা দেখবেন যে ওখানে সবারই হচ্ছে ইনকারেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, সঠিক উত্তর দেওয়ার পরেও সেখানে হচ্ছে ক্রস দেওয়া আছে, অ্যান্সারটা ক্রস দেওয়া আছে বা ভুল হয়েছে এরকম দেখাচ্ছে, ইনকারেক্ট দেখাচ্ছে। তো এটার কারণটা হচ্ছে, আরে ভাই আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। আমি কি স্ক্রিন শেয়ার করেছি? আমি বললাম না এক্সামের ব্রিফিং দিচ্ছি। কি বলছি সেটা শুনেন।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনাদের যেই আম, কি বলে শর্ট কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো সেগুলো হচ্ছে আপনারা দেখবেন যে ইনকারেক্ট দেখাচ্ছে। তো এটার কারণটা হচ্ছে এখানে অ্যান্সারটা যেভাবে হচ্ছে সেট করে দিয়ে দেওয়া হয়েছে। আহ, এখানে যিনি কোয়েশ্চেন করেছেন তিনি যেভাবে হচ্ছে অ্যান্সারটা সেট করে দিয়েছেন, হুবহু ওই রকম না পেলে, যেহেতু এটা কম্পিউটারাইজড, তো সে তো হচ্ছে ওইটা রিড করতে পারে না। তো এখানে বিষয় হচ্ছে এক একজনের লেখার স্টাইল এক এক রকম, আবার ভুলের ধরনও এক এক রকম। কেউ হচ্ছে কোনো একটা স্পেলিং মিস্টেক করবে, বা হচ্ছে পাংচুয়েশনে ভুল করবে, বা হচ্ছে যেখানে ক্যাপিটাল লেটার লেখার কথা সেখানে স্মল লেটার লিখছে। ঠিক আছে, এরকম অনেকেই ভুল করতে পারে। তো এতগুলো অ্যান্সার বা এতগুলো ফরম্যাট তো আর এখানে সেট করে দেওয়া যায় না। তো ওখানে অ্যান্সারটা যেভাবে দেওয়া হয়েছে হুবহু ওই লেখাটার মতো না পেলে, যেহেতু মেশিন এটা রিড করতে পারে না, তখন সে মনে করে যে এই অ্যান্সারটা ইনকারেক্ট। তখন সে এই অ্যান্সারটাকে ক্রস করে দেয়। ঠিক আছে। তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে, যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়, ওখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে ওইটার অ্যান্সারটা যদি আপনারা সঠিকভাবে লেখেন, তো আপাতত বানান ভুল বা হচ্ছে পাংচুয়েশন মার্কসের জন্য বা ক্যাপিটালাইজেশনের জন্য, অথবা ধরেন এক একজনের লেখার ফরম্যাট এক এক রকম। কেউ কেউ আছে যে পয়েন্ট পয়েন্ট আকারে লেখে, যেমন ABCD এভাবে লেখে। কেউ 1 2 3 4 এভাবে লেখে। কেউ আছে যে পাশাপাশি পয়েন্টগুলো লেখে। কেউ উপর থেকে নিচে এভাবে পয়েন্ট আকারে লেখে। তাই না? আমাদের এক একজনের লেখার স্টাইল তো এক এক রকম। তো কম্পিউটার তো এটা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়, এখানে যেটা জানতে চেয়েছে সেটা যদি আপনি সঠিকভাবে হচ্ছে লিখতে পারেন, তো আপাতত এই পরীক্ষার জন্য আমি হচ্ছে আপনাদের স্পেলিং মিস্টেক, তারপর যেটা বললাম যে পাংচুয়েশন মার্কস, ক্যাপিটালাইজেশনের জন্য, বা হচ্ছে লেখার স্টাইলের জন্য মানে কোনো মার্কস মানে আপনারা কাটবেন না। ঠিক আছে, অ্যান্সার সঠিক হলে ওই মার্কসটাও আপনারা কাউন্ট করে নেবেন। তো এক একটা কোয়েশ্চেন 5 মার্কস করে, 5 মার্কস করে, তো আপনারা ওখান থেকে কেটে নেবেন। আরে সরি, ওইটা কাউন্ট করে নেবেন। তো অনেকেই আছে যে এই পরীক্ষার সময় এই বিষয়টা বুঝতে পারে না, তো অনেক প্যানিকড হয়ে যায়, যে বলে যে আপু আমি তো হচ্ছে ঠিকঠাক ভাবে সব লিখেছি, তারপরেও আমার এটা কেন ক্রস গেল, এই ধরনের কোয়েশ্চেন করে। ঠিক আছে, তো এটার কারণটা তো আমি হচ্ছে ব্যাখ্যা করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর অবশ্যই যারা লেটে জয়েন হয়েছেন, ক্লাস ভিডিওটা শুরুর দিকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনে নেবেন। যারা লেটে জয়েন হয়েছেন আমি আপনাদের জন্য হচ্ছে এখন আর রিপিট করব না, কারণ আমার মেইন টপিক এখনো বাকি রয়ে গেছে। অবশ্যই ক্লাস ভিডিও ভালো মতো শুনে নেবেন। আর আজকে তো হচ্ছে কি বার? আজকে রোববার। না, আজকে সোমবার। সোমবার, তার মানে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে। তো আপনারা কি বুধবারে এক্সামটা দিতে চাচ্ছেন? যদি প্রিপারেশনের জন্য টাইম প্রয়োজন হয় তাহলে নেক্সট শনিবার আপনারা পিক করতে পারেন। শনিবার যেহেতু আপনাদের ক্লাস আছে, আপনারা শনিবারটা পিক করতে পারেন এক্সামের জন্য। তবে এক্সামের আগে হচ্ছে ক্লাস হবে না, অন্য কোনো টপিকের ক্লাস হবে না। একদম যদি আপনারা শনিবার পিক করেন তো সেক্ষেত্রে আপনাদের বুধবারও বন্ধ থাকবে, শনিবারও কিন্তু জুমে ক্লাস হবে না। ঠিক আছে, একেবারে নেক্সট সোমবার থেকে বা মানডে থেকে হচ্ছে আপনাদের ক্লাস হবে। ভালো মতো বুঝে নেন, শনিবার যারা বলছেন ভালো মতো বুঝে নেন, পরে এটা নিয়ে কোনো ঝামেলা করবেন না। ঠিক আছে, যদি শনিবার আপনারা পিক করেন তাহলে কিন্তু বুধবার ক্লাস বন্ধ থাকবে। মেজরিটি যে ডিসিশনটা নেবে এটাই আমরা সবাই মেনে নিব। না, ফ্রাইডেতে তো ইনস্টিটিউটই বন্ধ, ফ্রাইডেতে তো হলিডে। ফ্রাইডেতে কেন এক্সাম হবে? আপনাদের শনি সম্বুধ এই স্লটে ক্লাস হয় না। মেজরিটি যে ডিসিশন নিবে সেটাই আমরা সবাই মেনে নিব। সবাই লিখেন।
বুধবার প্রিপারেশনের জন্য ক্লাস বন্ধ থাকবে, শনিবার এক্সাম হবে, দেন নেক্সট সোমবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে আবার। একই প্রশ্ন বারবার করছে, বুধবার ও শনিবারের টপিকস আবার কি? এটার পরেই তো নতুন টপিকস আসবে, এটা কি আলাদা আলাদা বুধবারের জন্য আলাদা টপিকস কি পিক করা আছে নাকি? সহজ বিষয়টা বুঝেন না কেন? আপনাদের এক্সামের আগে কোনো ক্লাসই হবে না, এক্সাম হবে দেন হচ্ছে আপনাদের আবার নতুন টপিকে ক্লাস হবে। তো বুধবারের টপিক শনিবারের টপিকে আলাদাভাবে আছে? আমার মনে হয় শনিবারই ম্যাক্সিমাম লোকেরা শনিবারের কথা বলছে। তাহলে শনিবারই হচ্ছে ইয়ে হবে। যারা লিখছেন ভালো মতো বুঝে শুনে তারপর লেখেন। ঠিক আছে, তাহলে শনিবার আমি রাখলাম, শনিবার হচ্ছে আপনাদের এক্সাম হবে। আর আমি বুধবার হচ্ছে নোটিশ দিয়ে দিব এক্সামের। বুধবার দিন ক্লাস বন্ধ থাকবে, শনিবার দিন এক্সাম, সোমবারে হচ্ছে নেক্সট টপিক থেকে আমরা ক্লাস করব। যারা লেটে জয়েন হয়েছেন অবশ্যই হচ্ছে ক্লাস ভিডিওটা শুরু থেকে খুব ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। ঠিক আছে, আর লিখতে হবে না শনিবার। হ্যাঁ, ইংলিশেই হবে, প্রশ্ন ইংলিশেই হবে, এটা আর চেঞ্জ হবে না। মেজরিটি ডিসিশন নিয়েছে যে শনিবার হবে, তাহলে এটা শনিবারই হবে। ঠিক আছে, তাহলে আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব আপনাদের হচ্ছে বুধবার দিন ক্লাস বন্ধ থাকবে প্রিপারেশনের জন্য। আর শনিবার দিন এক্সাম হবে রাত 9টা বাজার 5 মিনিট আগে, আমি গ্রুপে পোস্ট করব। ওই পোস্টের মধ্যে হচ্ছে প্রশ্নের লিংক থাকবে, লিংকে ক্লিক করে হচ্ছে আপনারা এক্সাম দিবেন। পোস্টটা রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত গ্রুপে থাকবে। 12টার পর হচ্ছে আপনাদের গ্রুপ থেকে পোস্টটা ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো 9টা থেকে রাত 12টার মধ্যে যার যার সুবিধাজনক সময়ে 40 মিনিট সময় হাতে রেখে সবাই এক্সামে বসবেন। এবং অবশ্যই বারবার আমি বলছি, ক্লাস ভিডিওটা শুরুর দিকে খুব ভালো মতো শুনে নেবেন। ঠিক আছে, এখন আর কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না, এটাই ফাইনাল। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে, আজকে আমরা অ্যাসিওর ইন্ট্রোটা জানবো, টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা মূলত একটা থিওরিটিক্যাল ক্লাস হবে। আর এটার আপনাদের মিড টার্ম এক্সামের জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মিড টার্মের অনেক কোয়েশ্চেন আপনাদের এই ক্লাসের উপর বেস করে হতে পারে। ঠিক আছে, তো সবাই ক্লাসে মনোযোগী হবেন আশা করি। আর কেউ হচ্ছে কিছু লিখবেন না চ্যাট বক্সে। ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন। শাহিন, স্ক্রিনে দাগাচ্ছেন কেন?
তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসইওর ইন্ট্রো জানবো। এসইও এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, এর ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝায়? এটার কে শাহিন? শাহিন মাইক্রোফোন আনমিউট করেন। শাহিন শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। জি। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? কিছু বলি নাই তো ম্যাম। চ্যাট বক্সে সবাই কেমন আছে এটা জানতে চাইছেন কেন? এখানে কি হাই হ্যালো করতে বলেছি আপনাকে ক্লাস বাদ দিয়ে? আচ্ছা, এসইও এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? আমরা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? তো সবচাইতে বেশি যেটা ব্যবহার করি সেটা কি? গুগল। গুগলকে আমরা অনেক বেশি ব্যবহার করি, এছাড়া বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। তো আমরা সহজভাবে বুঝে নিই বিষয়টা। ধরুন, আমরা কোনো একটা ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমরা সবার আগে গিয়ে কি করি? গুগলে সার্চ করি। তো এই যে গুগলে সার্চ করার পরে গুগল আমাদেরকে রেজাল্ট শো করে, তাই না? আমি হচ্ছে কোনো একটা কিছু জানতে চাচ্ছি, সেটা লিখে সার্চ করার পর হচ্ছে গুগল আমাদেরকে রেজাল্ট শো করে। তো ওই রেজাল্টের মধ্যে কি থাকে? অনেকগুলো ওয়েবসাইট থাকে, এক একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকে। তো এই যে গুগলে সার্চ করার পরে এই ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদের সামনে আসে, বা হচ্ছে কেনই বা হচ্ছে প্রথম দিকে কিছু ওয়েবসাইট থাকে, এরপর আবার কিছু ওয়েবসাইট থাকে অন্য পেজে। তো এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে এই ওয়েবসাইটগুলো হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসের ফ্রন্ট পেজে আসে, আবার হচ্ছে একদম টপে শো করে। এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে হচ্ছে এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানো হয়, এই প্রসেসটাকেই হচ্ছে সংক্ষেপে এসইও বলা হয়। ঠিক আছে? এটা আমরা আরো সহজভাবে কিছু একটু পরে বুঝবো, আমি আপনাকে দেখাবো। তো ধরুন, আপনি একটা আপনার নিজের একটা ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনি হচ্ছে ডিজাইন করে হচ্ছে পাবলিশ করলেন, বিল্ড করে আপনি পাবলিশ করলেন। তো পাবলিশ করার পরে ধরেন আপনি আপনার এই ওয়েবসাইটটাকে মানে ওই ইনফরমেশনগুলো জানার জন্য কোনো একজন ইউজার বা কোনো বা সার্চার সে কি করলো? সার্চ ইঞ্জিনে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলো। কিওয়ার্ড কি কেউ জানেন? চ্যাট বক্স তো বন্ধ করে দিয়েছে, আচ্ছা থাক, বলতে হবে না, আমি বলে দিচ্ছি। কিওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলো লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি। ঠিক আছে, যেমন ধরেন আমরা হচ্ছে জানতে চাচ্ছি যে আমাদের আশেপাশে ধরুন সিটি ব্যাংকের শাখা কোথায় আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখি? যে সিটি ব্যাংক নিয়ার মি, এই ওয়ার্ডটা লিখে আমরা গুগলে সার্চ করি, তাই না? ধরুন আপনি নতুন একটা এরিয়াতে গেলেন, সেখানে আপনি কোনো একটা ব্যাংকের এই শাখাটা কোথায় আছে এটা জানেন না, তার জন্য আপনি কি করলেন? গুগলে গিয়ে সার্চ করলেন। তো আপনি যে ওয়ার্ডগুলো লিখে সার্চ করলেন, যে সিটি ব্যাংক নিয়ার মি, এই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, আর চারটা ওয়ার্ডের বেশি লং যদি হয় কিওয়ার্ডটা, সেটাকে বলা হয় কি ফ্রেজ। তো এই যে আপনি কি করলেন, একটা ওয়েবসাইট ডিজাইন করে পাবলিশ করে দেওয়ার পর আম, কোনো একজন ইউজার হচ্ছে ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করার পরে আপনার ওয়েবসাইটটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসের ফ্রন্ট পেজে আসা বা এক নম্বর পেজে আসলো, এবং এটা টপে শো করলো। এই যে যেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আপনি ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করালেন, এই প্রসেসটাই হচ্ছে মূলত এসইও। এটাকে সংক্ষেপে এসইও বলা হয়। তো সার্চ ইঞ্জিন কি কি আছে সেটা একটু দেখি। তো আমরা তো সবচাইতে বেশি ব্যবহার করি গুগলকে, এছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। এখানে হচ্ছে টপ
কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 12টা সার্চ ইঞ্জিনের লোগো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে। আবার কোন কোন দেশ আছে যারা হচ্ছে তাদের তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য বেস্ট সার্চ ইঞ্জিন? গুগল, ইয়াহু, বাইজু, ওলফার্ম আলফা, বিং, আস্ক, ডাকডাকগো, ডকপাইল, ইয়ানডেক্স, আউল, ইকোশিয়া, আর এটা হচ্ছে কি আর্কাইভ যেন, এনটিআরএন্ট, ইন্টারনেট অ্যাচিভ আর্কাইভ, এরকম কিছু একটা হবে, হোয়াট এভার ইট ইজ। তো এরকম সার্চ ইঞ্জিন আছে। এছাড়া আমরা কিন্তু আরো ব্যবহার করি, যেমন আমরা ইউটিউবকেও সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। এটা সোশ্যাল মিডিয়া সাইট, তারপর ওইখানে সার্চ বাটন আছে, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবেও কিন্তু ব্যবহার করি। সিমিলারলি ফেসবুক, ঠিক আছে, সেটাকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনটা মূলত 3টা ধাপে কাজ করে। প্রথমত হচ্ছে ক্রলিং, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডেক্সিং, 3 নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই 3টা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে। তো এটা কি রকম আমরা একটু দেখি। তো আপনারা স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, যে এরকম একটা সার্চ ইঞ্জিন দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে এরকম একটা স্পাইডারের মতো একটা ইনসেক্ট বেরিয়ে এসছে। এটাকে বলা হয় বোট। ঠিক আছে, এটার নাম হচ্ছে বোট, মানে রোবটের সংক্ষিপ্ত রূপ বোট, বোট বলা হয়। তো এটা জাস্ট ইমাজিন করা হয়। ঠিক আছে, এটার কিন্তু রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই, এরকম বোট বা স্পাইডারের রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। এটা হচ্ছে ইমাজিন করা হয় যখন আমরা হচ্ছে কোনো কিছু সার্চ ইঞ্জিন, মানে আমরা কোনো কিছু হচ্ছে পাবলিশ করি নেটে, যখন পাবলিশ করি ইন্টারনেটে, যখন আমরা কোনো কিছু হচ্ছে পোস্ট করি, পাবলিশ করি, বা কোনো কন্টেন্ট হতে পারে, কোনো পোস্ট হতে পারে, বা একটা ওয়েবসাইট হতে পারে, যা কিছু পাবলিশ করি, তখন এই সার্চ ইঞ্জিন থেকে এই বোর্ডটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে কি করে, আমাদের এই ওয়েবসাইটের উপরে সে ক্রল করে যায় বা হেঁটে হেঁটে যায়। ঠিক আছে? তো হেঁটে হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে আমাদের ওয়েবসাইটটা থেকে ডেটা কালেক্ট করে, বা আমাদের এই ওয়েবসাইটটা সে বোঝার চেষ্টা করে যে আমরা এখানে কি লিখেছি, বা এখানে আমরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছি, বা আমাদের ওয়েবসাইটটা কি ধরনের, এই বিষয়গুলো বোঝার জন্য সে এটার উপর দিয়ে ক্রল করে যায়। তো আমি আপনাদেরকে দেখালাম না যে ফার্স্ট ধাপটা হচ্ছে ক্রলিং, এই যে এখানে দেখালাম যে ফার্স্ট ধাপটা হচ্ছে ক্রলিং। তো এটাই করে স্পাইডারটা, কি করে, প্রথম ধাপে ক্রল করে যায়। এরপর দ্বিতীয় ধাপে এসে সে হচ্ছে ইন্ডেক্স করে। তো ইন্ডেক্স করা মানে হচ্ছে সে এগুলো কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেয়, কিওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করে, ইমেজগুলো দেখে বোঝার চেষ্টা করে, বা আমরা এখানে যে টাইটেল দিয়েছি বা মেটা টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন লিখেছি, মেটা ডেসক্রিপশন লিখেছি, এই সমস্ত কিছু সে হচ্ছে অ্যানালিসিস করে, সে কি করে, ডাটা কালেক্ট করে এটাকে ইন্ডেক্স করে। একটা লার্জ ডাটাবেজের মধ্যে সে হচ্ছে এগুলোকে ইন্ডেক্স করে নেয়। যেমন ধরেন ফুড রেলিভেন্ট কোনো ওয়েবসাইট হলে সেটাকে আলাদাভাবে সে ইন্ডেক্স করে, বা ফ্যাশন রেলিভেন্ট কোনো ওয়েবসাইট হলে সে সেটাকে আলাদাভাবে হচ্ছে ইন্ডেক্স করে নেয়। ঠিক আছে, এটা যদি কোনো ব্লগ সাইট হয়ে থাকে, আলাদাভাবে সেখানে ইন্ডেক্স করে। তো কিওয়ার্ডগুলো দিয়ে সে বুঝে নিয়ে এরকম আলাদাভাবে ইন্ডেক্স করে নেয়। এরপর 3 নাম্বার ধাপে এসে সে হচ্ছে র্যাঙ্ক করাতে সাহায্য করে, র্যাঙ্কিং করে। ঠিক আছে, এই সব তথ্যগুলো নিয়ে সে সার্চ ইঞ্জিনকে ইনফর্ম করে যে এটা এই এই পর্যায়ে আছে, এটা এইভাবে আছে, আর এটাতে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, এইভাবে এসইও করা হয়েছে, এই সমস্ত ইয়েগুলো সে হচ্ছে সার্চ ইঞ্জিনকে রিপোর্ট করে। এরপর সার্চ ইঞ্জিন কি করে, সেই রিপোর্ট অনুযায়ী হচ্ছে ডেটাগুলো নিয়ে সে হচ্ছে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করায়। ঠিক আছে, তো এটা জাস্ট একটা ইমাজিনেশন। ঠিক আছে, কিন্তু কাজটা এই আসলে এই 3টা ধাপেই হয়। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই 3টা ধাপেই হয়। তো বিভিন্ন রকমের হচ্ছে এসইও কে বিভিন্ন টাইপস বা ক্লাসিফিকেশনে হচ্ছে ভাগ করা হয়েছে। তো আমরা একটু দেখি।
ও ও, ওদের এটা বোধহয় ইয়ে করছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা নিয়ে নেই। আচ্ছা, তো এসিওর হচ্ছে টাইপস বা ক্লাসিফিকেশনটা আমরা জানবো। তো এসইও কে বিভিন্ন টাইপসে, এখানে দেখেন 12 টাইপস বলছে। ঠিক আছে, তো আমরা পুরোটা আমাদের প্রয়োজন নাই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আগে শিখি। তো আপনাদের যদি প্রশ্নে এরকম আসে যে আপনার এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা লিখবেন যে 4 টাইপস। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে লোকাল এসইও, 4 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখবেন আপনারা যদি এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই। তো অন পেজ এসইওটা কি আমরা একটু দেখি। On-site SEO refers to the practice of optimizing elements on a website, such as the content and HTML code, to improve its ranking in search engine result pages and attract more relevant traffic to the website. This is different form of off-site SEO, which involves optimizing external factors like backlinks and social media signals. আচ্ছা, তো এটা আমি আপনাদেরকে সামারি করে দেই যে অন পেজটা কি। নামটা দেখেই কিন্তু অনেকটা বোঝা যায় যে অন পেজ বা অন সাইট মানে কি, যে পেজের ভিতরে বা হচ্ছে সাইটের ভিতরে। তো একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য বা কন্টেন্টটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অন পেজ এসইও বলে। তো উম, আচ্ছা, যেমন আমরা কি কি করি, আমরা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ এটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে যে কিওয়ার্ড রিসার্চ, যে কোন কিওয়ার্ড রিসার্চ দিয়ে হচ্ছে আপনি আপনার কন্টেন্টটাকে বা ওয়েবসাইটটাকে হচ্ছে তৈরি করলে সেটা র্যাঙ্ক করবে, এটা আপনাকে রিসার্চ করতে হবে। এরপর কি করতে হবে, কোয়ালিটি এসইও কন্টেন্ট, এখানে যে কন্টেন্টগুলো যাবে সেগুলো যেন এসইও কোয়ালিটির হয়। তারপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করব। এগুলো আপনারা ধীরে ধীরে আরো শিখবেন, আপাতত আমরা জাস্ট জেনে রাখি। এরপর আছে কি মেটাডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন, ইউআরএল স্ট্রাকচার। আচ্ছা, ইমেজ এসইওর ক্লাস আছে আপনাদের সামনে, আপনারা পাবেন। তো এই কাজগুলো হচ্ছে একটা অন পেজ এসইওর মধ্যে হয়ে থাকে। মানে একটা পেজের ভিতরে আমরা কি করি, এখানে একটা টাইটেল দেই, ওই টাইটেলটার মধ্যে আমরা ট্রাই করব যে সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে টাইটেলটা তৈরি করতে, যেটা আমার কন্টেন্টের সাথে যাচ্ছে, বা আমার কন্টেন্টটা খুঁজে পেতে ভিউয়াররা বা হচ্ছে সার্চাররা কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে। ঠিক আছে, এরপর আমরা কি করি, একটা ডেসক্রিপশন দেই, এরপরে ওখানে কিছু ইমেজ ব্যবহার করি, এরপরে আমরা সেখানে ইন্টারনাল লিঙ্কিং করি। ঠিক আছে, এই কাজগুলোই মূলত হচ্ছে অন পেজ এসইওর মধ্যে হয়ে থাকে। তো একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ হয় সেটাকেই অন পেজ এসইও বলে। আপনারা কিন্তু ইতোমধ্যে অন পেজ এসইওর কাজ শিখেছেন। আপনাদের লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এর ক্লাস নিলাম না সেদিন। আর্টিকেল রাইটিং এ হচ্ছে আপনারা আমরা একটা আর্টিকেল রাইট করে পাবলিশ করেছিলাম, তাই না? তো ওই আর্টিকেল রাইট করতে গিয়ে আমরা কি করলাম, একটা টাইটেল দিয়েছিলাম, সেখানে কিছু ইমেজ ব্যবহার করেছিলাম, ডেসক্রিপশন লিখেছিলাম এবং কিছু হাইপার লিঙ্ক করেছিলাম। আপনাদের মনে আছে কিনা? তো ওই যে কাজগুলো আমরা করলাম ওইটাই কিন্তু অন পেজ এসইও করেছি। ঠিক আছে,
মানে একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ ছিল সেটাকেই অন পেজ বা অন সাইট বলা হয়। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ অ্যাসিও বা অফ সাইট অ্যাসিও। তো এটা হচ্ছে জাস্ট অন পেজের বিপরীত। পেজের বাইরে যে কাজগুলো হয় আহ, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অফ পেজ অ্যাসিও বলে। তো এখানে কি লিখেছে আমরা একটু পড়ি, যে অফ পেজ অ্যাসিও ইজ অলসো কল্ড অফ সাইট অ্যাসিও is the practice of improving a website search engine ranking by optimizing factors outside of the website itself. This can be done by building high quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আচ্ছা, the goal is to increase the website's authority, reputation, and relevance in the key in the eyes of search engines, which can result in higher search engine rankings and more organic traffic to the website. আচ্ছা, তো আমরা অফ পেজ এসইওতে কি কি পাই, যে বিল্ডিং হাই কোয়ালিটি ব্যাকলিংকস। ব্যাকলিংকটা কি জানেন? ব্যাকলিংকটা হচ্ছে, আপনারা পিন্টারেস্ট শিখেছেন না? পিন্টারেস্টে আমরা কি করেছিলাম, ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টকে প্রমোট করেছিলাম, তাই তো? তো আমরা কি করেছি, ওই প্রোডাক্ট পেজ থেকে হচ্ছে কিছু ইমেজ এনে হচ্ছে আমরা ডিজাইন করলাম, তারপর ওখানে টাইটেল ডেসক্রিপশন দিয়ে একটা ডেস্টিনেশন লিংক দিয়ে দিয়েছিলাম। ওই প্রোডাক্ট পেজের যে লিংকটা, সেটা আমরা দিয়ে দিয়ে হচ্ছে পিনটা পাবলিশ করেছিলাম। তো এই যে কাজটা, এটাকে ব্যাকলিংক বলা হয়। পিন্টারেস্টের যে পিন পাবলিশ করলাম, এটাকে এসইওর ভাষায় বলা হয় ব্যাকলিংক। ঠিক আছে, তারপর আরো কি কি কাজ আছে, যে প্রমোটিং দ্য ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি, সেখানে আমরা কি করতে পারি, আমাদের এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারি, অথবা বিভিন্ন অনলাইন মার্কেটিং এ আমরা হচ্ছে এটাকে প্রমোট করতে পারি। এই কাজগুলোকে অফ পেজ এসইও বলা হয়। ঠিক আছে, পিন্টারেস্টে যে পিন পাবলিশিংটা, সেটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ, মানে অফ পেজ এসইওর একটা কাজ আমরা সেখানে করেছি। আচ্ছা, আর কি কি করা যায়, যেমন গেস্ট ব্লগিং, ওই যে ব্যাকলিংকের কথাই বলছে এখানে। এরপর হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আপনার কম্পিটিটররা হচ্ছে কিভাবে কি করছে সেটাকে রিসার্চ করা, অ্যানালিসিস করা। ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড সিগন্যালস, এগুলো হচ্ছে অফ পেজ এসইওর কাজ। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম থেকেই অনেকটা বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল যে বিষয়গুলো হচ্ছে যে এসইও দিয়ে করা হয়, সেটাকেই টেকনিক্যাল এসইও বলে। যেমন কি কি? Technical SEO involves making website optimizations that help search engines crawl and index a website more easily, thereby improving its search engine ranking. This includes tasks such as optimizing site load time, ensuring that robot text files are properly configured, and setting up redirects correctly. The goal of technical SEO is to make a website more accessible and user friendly for both search engines and website visitor. আচ্ছা, টেকনিক্যাল এসইওর মূল কাজটা কি জানেন? ওয়েবসাইটটাকে মোর অ্যাক্সেসিবল করা আর ইউজার ফ্রেন্ডলি করা। ওয়েবসাইটে যারা ভিজিটর আছে তাদের জন্য এটাকে এরা যেন খুব সহজে এটাকে অ্যাক্সেস করতে পারে, নেভিগেট করতে পারে বা ইউজ করতে পারে, ইউজার ফ্রেন্ডলি করাটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। যেমন কি কি? শুরুতে সাইট লোড টাইম। আচ্ছা, ধরুন আপনার একটা ইনফরমেশন জানার প্রয়োজন পড়ছে। হ্যাঁ, যে কোনো একটা ইনফরমেশন জানার খুব দরকার পড়ছে, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন। গুগলে গিয়ে সার্চ করার পর গুগল তো আপনাকে রেজাল্ট শো করলো, এখানে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দেখালো। দেখানোর পর আপনি কি করলেন, ধরুন শুরুর দিকে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপনি ক্লিক করলেন ইনফরমেশনটা জানার জন্য। এরপর কি হলো, যে আপনি ওই ওয়েবসাইটটা শুধু লোডিং লোডিং দেখাচ্ছে। ঠিক আছে, ওয়েবসাইটটা হচ্ছে লোডিং, লোড হচ্ছে, ওপেন হচ্ছে না, বারবার করে হচ্ছে লোড হচ্ছে। তো এই যে আপনার এই লোডিং টাইমটাকে কন্ট্রোল করা বা এটাকে রিডিউস করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, তো ইউজুয়ালি আমরা কি করি, অ্যাজ এ পয়েন্ট, ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন। আপনি অ্যাজ এ ইউজার কি করেন, যখন আপনার কোনো একটা ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে, আপনি যদি কোনো সাইটে যান, সেটা যদি অনেক বেশি লোডিং দেখায়, তো সেক্ষেত্রে আমরা কি করি, সেই ওয়েবসাইটটাকে হচ্ছে অ্যাবান্ডন করি বা পরিত্যাগ করি, করে নিয়ে আমরা
সিমিলার যেই ইনফরমেশনগুলো যেই ওয়েবসাইটগুলো দিচ্ছে সেটাতে আমরা জাম্প করি, তাই না? তো এই যে লোডিং টাইমটা, এটাকে হচ্ছে কমিয়ে আনা বা এটাকে কন্ট্রোল করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। ম্যাক্সিমাম ইউজার, ম্যাক্সিমাম বলতে যে ম্যাক্সিমাম বললেও কম বলা হবে, যে সবচাইতে বেশি ইউজার হচ্ছে মোবাইল ইউজার। যাদের ল্যাপটপ পিসি আছে এরাও মোবাইল ইউজার, তাই না? এদের এরাও কি করে, মোবাইল ব্যবহার করে। তো আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা অবশ্যই যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, সেভাবে আপনাকে ডিজাইন করতে হবে। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। এই যে একটু আগে দেখালাম না, যে স্পাইডারটা হচ্ছে ক্রল করে যায়, তো ওই ক্রলিং এর সময় যদি কোনো এরর দেখা দেয়, তো সেটা আপনাকে আইডেন্টিফাই করা বা এটাকে ফিক্স করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা, সাইট স্ট্রাকচার, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। আচ্ছা, এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। আমি যে চারটা বললাম সেই চারটাই আপনারা হচ্ছে লিখবেন খাতায়। ঠিক আছে, এখানে এসইওর কিন্তু আরো টাইপস আছে, ওইগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো শিখবো। এরপর লোকাল এসইওতে আসি। লোকাল এসইওটা হচ্ছে মোর, মানে বেশি হচ্ছে লোকেশন স্পেসিফিক, মানে কোন একটা লোকেশন বা সিটিকে হচ্ছে টার্গেট করে এই এসইওটা করা হয়। এটা সবচাইতে ভালো হচ্ছে যাদের লোকাল বিজনেস আছে তাদের জন্য। তো local SEO strategy for local businesses is one of the most important types of SEO, as it helps the business become more visible in local search results on Google. Local SEO helps businesses reach the local audience by analyzing their behavior through trillions of searches. If you use local SEO practices, then your local business has the opportunity to rank higher in the search results, and the local map back at the same time. This in turn helps grow your business and increase traffic to your website. আচ্ছা, আমি যে কথাটা বললাম সেটাই এখানে বলেছে, যে যাদের লোকাল বিজনেস আছে, ধরুন কোনো একজন বিজনেস আছে, কি সে হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস করে। ঠিক আছে, তো হোমমেড ফুড ডেলিভার বিজনেসটা, এটা হোমমেড ফুড, এটা তো একটা পচনশীল প্রোডাক্ট, তাই না? খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে মানে এটা দূর দূরান্তে হচ্ছে ইয়ে করা যায় না, সার্ভ করা যায় না, তাই না? তো তখন কি করে, এই হোমমেড ফুড ডেলিভারিটা বিজনেসটা একটা লোকেশনকে বা একটা সিটিকে বা শহরকে বা হচ্ছে কোনো একটা লোকেশনকে হচ্ছে টার্গেট করে করা হয়। যেমন ধরুন এমনই একজন বিজনেস, যার বিজনেসটা সে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হচ্ছে সার্ভ করে থাকে, অথবা ঢাকা সিটির মধ্যে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট লোকেশনকে, যেমন হচ্ছে বনানী, গুলশান বা ধানমন্ডি, এই এরিয়াগুলোতে হচ্ছে সে সার্ভ করতে পারে। তো সেক্ষেত্রে সে যে ওয়েবসাইটটা তৈরি করবে তার বিজনেসের জন্য, সেটাতে সে লোকাল এসইও করবে। তো একটা লোকেশনকে টার্গেট করে বা স্পেসিফিক্যালি হচ্ছে ওই এলাকার অডিয়েন্সদেরকে হচ্ছে টার্গেট করে হচ্ছে সে বিজনেস করবে। ঠিক আছে, এটাই হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, তো আপনাদের যদি প্রশ্ন আসে, যে সিম্পলি যদি জানতে চায় যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন কি, তাহলে সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন, 4 টাইপস। 1 নম্বর হচ্ছে অন পেজ এসইও, 2 নম্বর অফ পেজ, এরপর টেকনিক্যাল, 4 নম্বর হচ্ছে লোকাল। ঠিক আছে, এভাবে 4 প্রকারের নাম লিখে দিবেন। এছাড়া আপনাদের যদি প্রশ্নে এরকম আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, তো সেক্ষেত্রেও আপনারা 4 টাইপস লিখবেন। 1 নম্বর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নম্বর ব্ল্যাক হ্যাট এসইও, 3 নম্বর হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নম্বর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখবেন। তো হোয়াইট হ্যাট এসইওটা কি? আচ্ছা, হোয়াইট হ্যাট এসইওটা, আচ্ছা আমি একটু পড়ে নেই আগে, যে when you hear someone say white hat SEO, that means the SEO practices that are in line with the terms and condition of the major search engines, including Google. White hat SEO improves your search engine ranking on SERPs while regulating the integrity of your website with the search engine's terms of services.
আচ্ছা, এটা পরে বুঝেন, আগে বুঝে নেন সার্ভস মানে কি। এটা একটা অ্যাব্রিভিয়েশন। এর ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি, আমরা যখন হচ্ছে কোনো কিছু সার্চ করি গুগলে। ঠিক আছে, তো আমি কি লিখলাম, বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড, আচ্ছা ইন বাংলাদেশি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন গুগল কি করলো, আমাকে রেজাল্ট শো করলো না? তো এখান থেকে যদি আমরা নিচে যাই, তাহলে এখানে দেখেন আমরা তো 1 নাম্বার পেজে আছি, তাই না? এরকম 2 3 4 5 6 7 8 9 10, এখানে অসংখ্য পেজ আছে, 100-র মতো পেজ আছে, বা 100-র চাইতে বেশিও হতে পারে। ঠিক আছে, তো এই যে রেজাল্ট পেজেস গুলা ওপেন হলো, এটাকেই সংক্ষেপে বলা হয় সার্ভস। ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, এই যে 1 2 3 4 এই যে পেজেস গুলা, এগুলোকে সার্ভস বলা হয়। তো এই সবগুলোর মধ্যেই কিন্তু এই বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ নিয়ে বিভিন্ন ওয়েবসাইটের ব্লগ দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এই যে এইগুলোই কেন সামনে দেখাচ্ছে আমাকে, এই যে বিজনেস ইন্সপেকশন বিডি, তারপর হচ্ছে বাটা বিডি, টফ পার্ক, এরপর ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, রেডিট, এই এদের ব্লগগুলোই কেন সামনে আসলো, কারণ ওরা ওদের ওয়েবসাইটটাকে খুব ভালো মতো এসইও করেছে। এই কারণেই হচ্ছে ওরা হচ্ছে সার্চ ইঞ্জিনের হচ্ছে র্যাঙ্ক করাতে পেরেছে ওদের ওয়েবসাইটটাকে। তো এখানে তো হচ্ছে অনেক পেজ আছে, তাই না? তা আমরা কি করি, আমরা সাধারণত কি করি, আমরা কি কখনো গিয়ে কখনো বলি যে 5 নাম্বার পেজে কি আছে দেখি? কেউ কি করেন এটা? কেউ করে না। 1 নাম্বার পেজে যে রেজাল্টগুলো আসে, সেখান থেকেই হচ্ছে আমরা আমাদের ইনফরমেশনটা জেনে নেই, তাই না? এই যে 5 নাম্বার পেজে কেউ যায় না, 1 নাম্বার পেজে যা যেটা রেজাল্ট পাই সেটা নিয়েই হচ্ছে আমরা ওখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করে নিই। তো এইটাকে, এই পেজগুলোকে সংক্ষেপে বলা হয় সার্ভস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এবার হোয়াইট হ্যাট এসইওটা কি বোঝেন, যে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল রিকমেন্ডেড একটা এসইও টেকনিক। ঠিক আছে, গুগলের কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে, সেগুলো ফলো করে এই এসইওটা করা হয় ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তো সেটাকে হোয়াইট হ্যাট এসইও, মানে ওই এসইও টেকনিকটাকেই হোয়াইট হ্যাট এসইও টেকনিক বলে। তো এখানে হচ্ছে, যাও খেলতে যাও, ফোন রেখে যাও, আয়াত ফোন রেখে যাও। আচ্ছা, তো কি বলছিলাম, আচ্ছা গুগল যা কিছু রিকমেন্ড করে এই সমস্ত রুলস গুলো মেনে নিয়ে হচ্ছে এই এসইওটা করা হয়, এটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। তো ইথিক্যালি এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা এসইও টেকনিক। আর আপনি যদি আপনার ওয়েবসাইটে হোয়াইট হ্যাট এসইও করেন, তো সেক্ষেত্রে আপনার চান্সেস বেড়ে যায়, আপনি গুগলের এই সার্চে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর চান্সেসটা বেড়ে যায়। ঠিক আছে, তো গুগল যখন দেখবে যে আপনি সমস্ত রুলস মানছেন, তো সেক্ষেত্রে সে কি করবে, সেই আপনার এই ওয়েবসাইটটাকে প্রমোট করবে। এটা র্যাঙ্ক করাতে গুগলই আপনাকে সাহায্য করবে, আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে না, গুগল আপনাকে হেল্প করবে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে। আচ্ছা, তো হোয়াইট অ্যাড্রেসের মধ্যে কি কি ইনক্লুডেড দেখেন, যে ইউজ কিওয়ার্ড রিচ ডেসক্রিপটিভ মেটা ট্যাগস, প্রোভাইড কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কন্টেন্ট টু দ্য ভিজিটর, মেক ইউর ওয়েবসাইট ইজি টু নেভিগেট। খুব বেশি কঠিন কিন্তু না। কি করতে হবে, কিওয়ার্ড, মানে সার্চেবল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে যেই কন্টেন্টগুলো থাকবে সেখানে সার্চেবল কিওয়ার্ড দিতে হবে, কোয়ালিটি সার্ভিস দিতে হবে আপনার ওয়েবসাইট ভিজিটরদের জন্য। তো আপনার ওয়েবসাইটটা যারা ভিজিট করবে, হ্যাঁ, তো এরা যেন আপনার ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে ভালো ইনফরমেশন পায় বা ভালো একটা রিভিউ দেয়। ঠিক আছে, তো গুগল যখন দেখবে কি যে আপনার, ধরুন আপনি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও করলেন না, ঠিক আছে, তো গুগল যখন দেখবে যে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আসছে, কিন্তু এরা হচ্ছে খুব একটা বেশি টাইম হচ্ছে আপনার ওয়েবসাইটে স্টে করছে না, তার মানে কি, স্টে করছে না মানে হচ্ছে আপনি তাদের যে কোয়েরিটা আছে সেটা আপনি সার্ভ করতে পারছেন না, বা তাদের সার্ভিসটা আপনি ঠিকভাবে দিতে পারছেন না।
তো সেক্ষেত্রে গুগল বুঝে যাবে যে আপনি হোয়াইট হ্যাট এসইও করেন নাই। তো আপনাকে কি করতে হবে, কোয়ালিটি সার্ভিস দিতে হবে আপনার ভিজিটরদের। এরপর হচ্ছে আহ, আপনার ওয়েবসাইটটা ইজিলি যেন নেভিগেট করতে পারে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তো এই টেকনিকগুলোই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও টেকনিক। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট। তো হোয়াইট হ্যাটের জাস্ট অপোজিট হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। মানে হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সমস্ত রুলস আর রেগুলেশন মেনে চলে, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার উল্টোটা। সে হচ্ছে কোনো রুলস মানে না, কোনো রেগুলেশন মানে না। তো এতে করে কি হয়, এতে করে গুগল যখন বুঝে যাবে যে আপনি হচ্ছে আহ, তার রুলসগুলো মানছেন না, তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাকে গুগল তার সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করে দিবে। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, Black Hat SEO exploits weaknesses in Google's search algorithm to rank higher in its search results. Spammy or paid link building strategies, keyword stuffing, clocking, etc. are used to get ahead in search engine results. These practices give instant results, but they can impact your website negatively if detected by Google. Hence, it is advised to avoid black hat SEO. আচ্ছা, আমি যেটা বললাম সেটাই বললো। আচ্ছা, আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। ঠিক আছে, বলে না যে মানে অনৈতিক কাজ যদি করে তাহলে রাতারাতি মানুষ সফলতা পেয়ে যায় না। তো বিষয়টা ওই রকমই। আপনি যদি আপনার ওয়েবসাইটে ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে খুব দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আপনি খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। কিন্তু খুব দ্রুতই আবার কি হবে, গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে। কারণ গুগল যখন বুঝতে পারবে যে আপনি হচ্ছে আপনার যে ভিজিটর আছে তাদেরকে হচ্ছে যেই পারপাসে ওরা আপনার ওয়েবসাইট ভিজিট করছে সেই পারপাসটা আপনি সার্ভ করতে পারছেন না, বা তাদেরকে সেই ইনফরমেশনগুলো আপনি দিতে পারছেন না, আপনি রিভিউ খারাপ পাচ্ছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গুগল কি করবে, তার আপনার ওয়েবসাইটটা সে ডিলিট করে দিবে। তো আমাদের কি করতে হবে, এটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই। আমরা এটা অ্যাভয়েড করব। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ বা দুটার কম্বিনেশন। ঠিক আছে, এখানে নৈতিকতার কিছু বিষয় থাকে, পাশাপাশি অনৈতিক বিষয়গুলোও হচ্ছে এখানে কম্বাইন করে দেওয়া হয়। তো এটাও খুব ভালো একটা এসইও টেকনিক না, কারণ আপনি নৈতিকতার মধ্যে কিছু অনৈতিক মিশিয়ে দিলে যে পুরো বিষয়টা নৈতিক হয়ে যাবে তা না। তো আপনি যদি হচ্ছে গ্রে হ্যাট এসইও করেন, তো সেক্ষেত্রে গুগল হয়তো বা আপনার ওয়েবসাইটটাকে পুরোপুরি তার সার্ভার থেকে ডিলিট করবে করবে না, কিন্তু আপনার যে বিজনেসটা আছে এটার উপর সে একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনি আর কোনোভাবে হচ্ছে এই ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। ঠিক আছে, তো এই কাজটাও করা যাবে না। আচ্ছা, তো কি বলছে, ইটস অ্যান এসইও প্র্যাকটিস দ্যাট টেক্স রিস্কিয়ার দ্যান হোয়াইট হ্যাট এসইও। That's because the grey hat SEO practices belong neither to the white hat nor black hat category, as the terms of and conditions regarding the issue are unclear. Acha, however, using grey hat SEO practices will not result in a site ban from search engines. In simpler term, the material or content that you publish in accordance with the grey hat SEO remains ill-defined. Knowing the grey hat SEO practices can save your website from losing traffic, as you will be well aware of the negative consequences, which will help you adopt fair practices. আচ্ছা, আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে বলেছে। হয়তোবা সে ব্যান করবে না, কিন্তু কি করবে, একটা ব্যাড ইমেজ হচ্ছে পেইন্ট করে দেবে, যাতে করে আপনি আর এখানে কোনোভাবেই হচ্ছে এটাকে র্যাঙ্ক করাতে পারবেন না। আচ্ছা, এরপর 4 নম্বরে এখানে নেগেটিভ হ্যাট শব্দটা আপনারা লিখে দিবেন। এখানে নেগেটিভ এসইও লেখা, কিন্তু এখানে নেগেটিভ হ্যাট। ঠিক আছে, হ্যাট শব্দটা জুড়ে দিবেন, নেগেটিভ হ্যাট এসইও এভাবে লিখবেন। তো নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওর মতোই একটা এসইও টেকনিক, এখানেও হচ্ছে অনৈতিক কিছু বিষয় মিক্স করে দেওয়া হয়। ঠিক আছে, তো এটাও করা যাবে না। কি বলেছে, নেগেটিভ এসইও ইজ অ্যান adherent and unethical sort of SEO practice today. The goal of negative SEO is to lower your competitors' search rankings so that you can overtake them or gain an advantage over them. Bad SEO techniques include
Breaking into someone's site and creating a suspiciously large number of low quality links to it and publishing negative feedback um, or reviews about them on numerous internet forums and discussion boards, etc. A person caught doing bad SEO can lead a variety of legal issues. আচ্ছা, নেগেটিভ অ্যাটিটিউডটা কি করে জানেন? অন্য কারোর সাইটটাকে কি করে, ব্রেকিং ইনটু সামওয়ান সাইট, এটাকে ভাঙার চেষ্টা করে। আর ক্রিয়েটিং সাসপিসিয়াস লার্জ নাম্বার অফ লো কোয়ালিটি লিঙ্কস, এখানে লো কোয়ালিটি লিঙ্ক দিয়ে এটাকে একটা সাসপিসিয়াস ইয়ে করে। আর এরপর কি করে, খারাপ রিভিউ বা নেগেটিভ ফিডব্যাক দিয়ে হচ্ছে বিভিন্ন ইন্টারনেট ফোরামে বা হচ্ছে ডিসকাশনে সেটা পাবলিশ করে। কিন্তু যখন আপনি ধরা পড়ে যাবেন যে আপনি এই কাজটা করছেন, তাহলে আপনার এগেনস্টে লিগ্যাল ইস্যুস আসতে পারে। ঠিক আছে, তো এই কাজটাও আমরা অ্যাভয়েড করব। তো আপনাদের যদি প্রশ্ন আসে ইথিক্যালি বা ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বারটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। নেগেটিভ হ্যাট শব্দটা কিন্তু জুড়ে দিয়েন। ঠিক আছে, এই 4 টাইপস। তো এসইও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং এর যেমন বিভিন্ন পার্ট আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, ডাটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকমই একটা পার্ট হচ্ছে এসইও। তবে এসইও ইটসেলফ হচ্ছে বিশাল একটা ক্ষেত্র, বিশাল একটা সিলেবাস। ঠিক আছে, তো শুধুমাত্র এসইও নিয়ে যদি আপনারা কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 2 বছরের মতো হাতে সময় নিয়ে নামতে হবে। এসইও শিখতে শিখতেই আপনার হচ্ছে প্রায় 6 মাস 7 মাসের মতো টাইম লেগে যায়। এরপর আপনি আপনার নিজের ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট বিল্ড করবেন, পাবলিশ করবেন, ওয়েবসাইট র্যাঙ্ক হবে। তো সেখানেও প্রায় 6 মাস থেকে 1 বছরের মতো টাইম লেগে যায়। এরপর হচ্ছে আবার ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করানো। তো এই সমস্ত কাজগুলোতে মোটামুটি অনেকটা হচ্ছে সময় সাপেক্ষ কাজ। তবে ডিমান্ড অনেক, আর হচ্ছে এখানে প্রাইসিংটাও অনেক। ঠিক আছে, এসইওর কাজের মূল্য কিন্তু বেশি। এসইও এক্সপার্ট খুব কম আছে আমাদের ইয়েতে, এই ফিল্ডে। কাজের মূল্য আছে, তবে এখানে একটা কাজ করা যায় যে আপনি এসইওর বিভিন্ন পার্ট নিয়ে কাজ করতে পারেন, যেমন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন। বা আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র অন পেজ এসইও করব, সেটাও মানে কন্টেন্ট ক্রিয়েশন, তারপর এটা করব, কন্টেন্ট এসইও করব, সেটাও করা যায়। বা আপনি যদি মনে করেন যে না আমি শুধু টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব বা ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করব, সেটাও করা যায়। ঠিক আছে, পার্টগুলো নিয়েও করা যায়। তবে সময় সাপেক্ষ ব্যাপার। তবে একটা বা দুটো ক্লায়েন্ট যদি জোগাড় করে নিতে পারেন, দেন আপনার আর কোনো চিন্তা নাই। তো লং টার্মে হচ্ছে সে আপনাকে হায়ার করতে বাধ্য। কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে রাতারাতি তো র্যাঙ্ক হয় না। একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে প্রায় 6 7 মাসের মতো টাইম লেগে যায়। তো সে আপনাকে কাজ দিলে আপনাকে হচ্ছে লং টার্মে হচ্ছে সে আপনাকে হায়ার করতে হবে। আবার একজনকে দিয়ে কাজ করিয়ে মাঝে রাস্তায় তাকে বাদ দিয়ে আবার অন্য আরেকজন নেওয়াও যায় না। কারণ আপনি যতটুকু কাজ করে গেছেন, যদি আপনাকে সে কাজ থেকে বাদ করে দেয়, তখন সে আপনি আবার এই কাজগুলোকে আবার সব আগের অবস্থানে ফিরিয়ে, মানে একদম জিরো করে দেওয়ার ক্ষমতা আপনার থাকে। ঠিক আছে, তবে লং টার্ম কাজ করার জন্য এটা ভালো, এই সেক্টরটা ভালো। ফাইবার আপওয়ার্কে তো এটার ভ্যালু আছেই। এছাড়া শুধু এসইও নিয়ে কাজ করে এমন মার্কেট প্লেসও আছে। এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। তো অন্যান্য মার্কেট প্লেসে যেরকম থাকে যে সেলারদের গিগ দেওয়া থাকে, তো এখানেও সেম। এখানে সেলারদের গিগ থাকে, প্রাইসিং থাকে, তাদের রিভিউ গুলো থাকে। তো সেই অনুযায়ী হচ্ছে কাজ করা যায়।
সাইটটা লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো এটা হচ্ছে মার্কেট প্লেসটা, এসইও ক্লার্ক। তো এখানে এরকম হচ্ছে গিগ দেওয়া থাকে, সেলারদের গিগ দেওয়া থাকে, তাদের প্রাইসিংটা দেওয়া থাকে, রিভিউ দেওয়া থাকে। তো সেই এখানে দেখেন এই যে লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অনসাইট এসইও, প্রোগ্রামিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম আলাদা আলাদা হচ্ছে সার্ভিস আছে। ঠিক আছে, তো যে যে সার্ভিসটা চাচ্ছে বায়াররা হচ্ছে এখান থেকে পিক করে। তো আপনারা দেখেন এখানে কিছু হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে, যেমন এখানে ডিএ, পিবিএন, টিএ। তো এগুলোর ফুল ফর্ম কি? আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করছি, হ্যাঁ, পোস্ট করে নেই, তারপর হচ্ছে আমি বলছি। 1 মিনিট একটু সবাই ওয়েট করেন। আচ্ছা, পোস্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সবাই পোস্ট দেখতে পাচ্ছেন আপনাদের গ্রুপে? আমি একটা পোস্ট করেছি, ঠিক আছে, LDM 94 গ্রুপে একটা পোস্ট করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোয়িং টার্মস। তো এখানে কিছু টার্ম দেখেন, এই যে টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএন, এরকম কিছু টার্মস দেওয়া আছে যেটার ইলাবোরেশনটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এগুলো অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এটার পূর্ণ রূপটা কি হবে? ঠিক আছে, এই পূর্ণ রূপটা হচ্ছে আপনারা খুঁজে বের করবেন। তো কিভাবে খুঁজে বের করবেন? তো টিএডি এর তো বিভিন্ন রকম মিনিং আছে, তাই না? তো আপনারা খুঁজে বের করবেন যে
কি বলে, এই যে টিএডি এর ইন ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এ এটার পূর্ণ রূপ কি, বা এসইও তে এটার পূর্ণ রূপ কি, এভাবে হচ্ছে খুঁজে বের করবেন। বের করে আমার এই পোস্টের কমেন্টে এসে সবাই হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবেন। ঠিক আছে, আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নেই, এটার কমেন্টে এসে এটার অ্যান্সারটা কি হবে এগুলো আপনারা খুঁজে নিয়ে কমেন্ট করবেন। তো নেক্সট, আজ বুধবার পর্যন্ত টাইম, বুধবারে পর্যন্ত হচ্ছে আপনারা এগুলো ফাইন্ড আউট করবেন, করে কমেন্টে হচ্ছে এটা ইয়েটা দিবেন। ঠিক আছে, যার যার হোমওয়ার্কটা দিবেন। আমি আপনাদের সবার হোমওয়ার্ক পাওয়া শেষ হলে বুধবার দিন হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি হবে, বা হচ্ছে এটার সঠিক উত্তরটা হচ্ছে আমি গ্রুপে পোস্ট করে দিব বুধবার রাতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই হচ্ছে এখানে খুঁজে নিয়ে কমেন্ট করবেন, আলাদা করে পোস্ট করার প্রয়োজন নেই। টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং অথবা এসইও এভাবে সার্চ করবেন। ওকে, ক্লিয়ার? আপনাদের তো চ্যাট বক্স বন্ধ, আমি খুলে দিলেই তো হাবিজাবি লেখা শুরু করে দিবেন আপনারা সব। বুঝতে পেরেছেন কি না? ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো কথা। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের বুধবার দিন ক্লাস বন্ধ থাকবে, শনিবার দিন এক্সাম। তো সবাই ট্রাই করবেন এক্সামটাতে অংশগ্রহণ করতে। ঠিক আছে, পাশ ফেল যাই আসুক, নিজেকে নিজে মূল্যায়ন করেন, কতটুকু শিখেছেন সেটা একটু যাচাই করেন। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর তো অন্য কেউ দেখছে না, আপনি নিজেই নিজেকে মূল্যায়ন করবেন। তো এই বিগত যে 10টা ক্লাস হলো, 10টা ক্লাসের ভিডিওগুলো দেখেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করেন। ঠিক আছে, আর সবাই হচ্ছে ইয়ে করবেন, ট্রাই করবেন যে এক্সামটাতে বসার জন্য, পাশ ফেল যাই আসুক। ব্যাকলিংকের এখানে একটা ডেফিনেশন আসবে। ঠিক আছে, ছোট্ট করে একটা ব্যাকলিংটার মানে কি সেটা লিখবেন, খুঁজে বের করে এটা লিখবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি না? ক্লাস রেলিভেন্ট কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। আর অবশ্যই ক্লাস ভিডিওটা সবাই একটু ভালো মতো শুনবেন, এটা ইম্পর্টেন্ট। ক্লাস ভিডিওটা সবাই শুনে নেবেন। তৌফিক বলেন। আয়াত, মাকে একটু পানি দাও। হ্যালো। জি তৌফিক বলুন। হ্যাঁ, মানে বলছিলাম শনিবার তো পরীক্ষা, বৃহস্পতিবার এই বুধবারে ক্লাস যেহেতু হবে না বলছেন, তো ওই দিনকে আমরা এক্সাম নিয়ে একটু আলোচনা করতে পারি, মানে কি জাতীয় কোশ্চেন হবে, কেমন না, এটা তো বললাম কি তৌফিক হবে, ভাই, মানে একটু রেঞ্জ যদি দিতেন। 25টা থাকবে এমসিকিউ, 5টা শর্ট কোয়েশ্চেন, আর সিলেবাস তো হচ্ছে লাস্ট ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন, এর বাইরে আর কিছু না। ওকে, থ্যাংক ইউ। সুমন বলুন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম হইতেছে আমার যে গত ক্লাসে আপনি ক্লাসটা দেখাইছিলেন, যে ওই ক্লাসে আমি আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আর কি একদিন পরে আমি পিসি অন করছি, তারপর আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকছি, ঠিক আছে। তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আর কি লগ ইন হইতেছে না। ওইখানে আপনি যে ইমেজ ইমেজ কালেক্ট করতে বলছে, ওখানে করার পরে ফোন নাম্বার চাইতেছে, কিন্তু ফোন নাম্বার নিতেছে না আর কি, ভেরিফাই করার কথা বলতেছে। প্রথমে আমি একটা নাম্বার দিয়েছিলাম, তারপর ওটা ভেরিফাই করতে পারিনি, এরপর আমি ওখান থেকে ব্যাগ নিছি। তারপর আমি অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করছি, কিন্তু ওইখানে আমার নিতেছে না। আচ্ছা, আপনি কি মোবাইল ইউজার? না, আমি পিসি দিয়ে আচ্ছা, করছিলাম। তাহলে আপনি আপনার যে ডেস্কটপ। ব্রাউজারটা থেকে ট্রাই করছিলেন, হ্যাঁ, সেই ব্রাউজারের জি। হিস্ট্রি আর হচ্ছে ক্যাশে ফাইল যেগুলো আছে এগুলো ক্লিন করেন। ঠিক ম্যাম আছে। আমি গুগল ব্রা- দেয়।
গুগল থেকেও করছি, মাইক্রোসফট থেকে, দুটোটা থেকে ট্রাই করছি, দুটোটার আর দুইটাই, কি হিস্ট্রি দুইটার ক্লিয়ার হিস্ট্রি করে দিব। ক্লিন করেন, হ্যাঁ দুইটার হিস্ট্রি ক্লিন করেন, করে নিয়ে হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করেন, ওইটা দিয়ে মাইক্রোসফট এজ। হ্যাঁ। আপনার অ্যাকাউন্টটা কি সেট আপ ওইটাতে হওয়ার পরে ভেরিফিকেশন চাচ্ছে নাকি সেট আপই করতে পারেননি? জি ম্যাম, সেট আপ করছি, আমি আর্টিকেল রাইটার করছি, সবকিছু এভরিথিং সবকিছু ওকে। আমি আর কি গ্রো হয়েছে, দুইটা কানেকশন হয়েছে। এরপরে হঠাৎ আমি একদিন আর কি অ্যাক্টিভ করে নাই পিসি, পরের দিন আর কি অ্যাক্টিভ করছি, পরে কি দেখি আমার অ্যাকাউন্ট লগ ইন হইতেছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি মেইলটা একটু চেক করেন আপনার অ্যাকাউন্টটা কি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড কিনা। ঠিক আছে, টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হলে আপনার ওখানে স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ জি ম্যাম, ওইরকম একটা অপশন আসছিল, ওইরকম একটা অপশন আসছিল, পরে আমি ওইটা করি নাই, পরে ব্যাক করছি, ব্যাক করে পরে কয়েকবার ট্রাই করছিলাম। তারপর হইতেছে আমার ওইটা আসে না, আমি ফোন নাম্বার দিতেছে যেটা আর কি কোড দিব, কোড দেওয়ার পর তো ওইটা আসে ভেরিফিকেশন, না না, তো ওই তাহলে কোডটাই আপনার আর কি যদি, আসছে না। না শুনেন, আপনার যদি এনআইডি ভেরিফিকেশন চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওটা আগে করে নিতে হবে, ওটা ছাড়া তো কোনোটাই হবে না। আপনার স্মার্ট কার্ড আছে না? স্মার্ট কার্ডের হচ্ছে ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি সাবমিট করেন সেখানে। জি না ম্যাম, ওইটা আমি আমার আব্বুর নামে করছিলাম, ঠিক আমার আছে জিমেল তাহলে, দিয়ে হইতেছিল না, পরে আমি আব্বুর ফোন থেকে ট্রাই করছি। ওকে, তো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনি আপনার বাবার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করেন। আচ্ছা ম্যাম, এটা করবো, আর আমি কি হিস্ট্রি দুইটা আর কি ক্লিন করে দেখবো একবার ট্রাই করে। ম্যাম আছেন? হ্যাঁ, আপনি হিস্ট্রিগুলো ক্লিন করে নেন, ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে স্মার্ট কার্ডের ছবিটা সাবমিট করেন। জি ম্যাম। মেইলটা চেক করবেন, ওখান থেকে ভেরিফিকেশনের অপশন দিবে ওরা। আজকে লিঙ্কডিন মেল নাকি জিমেল? লিঙ্কডইন থেকে আপনাকে মেইল করেছে, যেই মেইল আইডিটা দিয়ে হচ্ছে আপনি লিঙ্কডইনটা ক্রিয়েট করেছিলেন সেটার ইনবক্সটা চেক করেন। ওকে ওকে ওকে। আচ্ছা, এটা 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 চেক করে যদি ওখান থেকে ভেরিফিকেশন চাই, তাহলে আমি কি ওইখান থেকে ভেরিফিকেশন করবো? হ্যাঁ, দেখেন যে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড কিনা, বলবে যে ভেরিফাই ইওর ওকে আইডেন্টিটি, তারপর লিঙ্কডইনটা লগ ইন করতে যাবেন, লগ ইন করতে গেলেই ওই অপশনটা আসবে। ঠিক আছে। ওকে ম্যাম। জি জি, ধন্যবাদ, আমি ট্রাই আচ্ছা, করবো। ঠিক আছে। মাহমুদা। জি ম্যাম, আমরা যে হচ্ছে আমাদের তো শনিবারই এক্সাম নিব, তো ওই এক্সামে কি আমাদের কোনো ফর্ম পূরণ করতে হবে? ফর্ম? হ্যাঁ। না, ফর্ম পূরণ করবেন কেন? প্রশ্নের লিংক দিব, না, এরকম প্রশ্নে কিছু ফর্ম। ওপেন করে প্রশ্নের অ্যান্সার দিবেন। আচ্ছা, যে হচ্ছে ফেসবুক আইডি থেকে যে যাব, ওই আইডি থেকে কি নাম দিব নাকি নিজের নাম দিব? আপু নিজের নাম দিবেন। কোনো প্রবলেম হবে না? ওরে বাবারে, প্রবলেম কি হবে? নিজের নাম দিয়ে পরীক্ষা দিবেন, প্রবলেমের কি আছে? ঠিক আছে। আতিকুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো অসুস্থ ছিলাম, কয়েকদিন আসতে পারি নাই। এখন কি ম্যাম ওই পরীক্ষা কি ঠিক ঠিক হবে নাকি লিখিত হবে? এটা তো এতক্ষণ ক্লাসে কি বললাম? ক্লাসে ছিলেন না? আপনি তো শুরু থেকে ক্লাসে ছিলেন, আমি দেখলাম। হ্যাঁ শুন, ম্যাম, ক্লাসে ছিলাম। ক্লাসে ছিলেন, মন মানে কোথায় ছিল? মাঝে মাঝে আমার ম্যাডাম ওই, না ম্যাম, আমার মাঝে মাঝে আমার ওই ওয়াইফাই আচ্ছা, বুঝতে নেট পারছি। বের। শোনেন, 25টা হবে এমসিকিউ, 5টা হবে শর্ট কোয়েশ্চেন। ক্লাস ভিডিওটা ভালো মতো শুনে নিবেন। ডলি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে কাইন্ডলি গত ক্লাসে আমি যে appelo.io ওটা শিখেছি, তো ওটা আমার লিঙ্ক লিঙ্কডইনে শো করছে না কাইন্ডলি আপনার মতো। আমি মনে হয় কোথাও ভুল করে ফেলেছি এটা। আর্টিকেল রাইটিং? আমাকে ওয়েলকাম করছে বলছে, না এই যে appelo.io যেটা,
আচ্ছা, আপনি লিঙ্কডইনটা, লিঙ্কডইনে। হ্যাঁ, সার্চ করেন, কোনো কিছু একটা লিখে সার্চ করার পরে না এক্সটেনশনটা আসবে। সার্চ করেছিলেন? কোনো প্রোফাইল সার্চ করেছিলেন? আমি, হ্যাঁ, চেষ্টা করেছি, ওখানে তো শো করছে না আপনার। আপনি যেরকমটা দেখাচ্ছেন যে পাশে শো করছে, আমি ঢুকলে তো আমার আইডিতে এরকম ভাবে শো করছে না। আচ্ছা, তাহলে রিমুভ করে আরেকবার মনে হচ্ছে এক্সটেনশনটা আমি অ্যাড করে ভালোভাবে দেন। অপারেট করতে পারছি না। আচ্ছা, রিমুভ থ্যাংক ইউ। রিমুভ করে দেন আপু, এক্সটেনশনটা ওখান থেকে ব্রাউজার থেকে রিমুভ করে দেন, করে দিয়ে আবার নতুন ভাবে এক্সটেনশনটা অ্যাড করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর কাইন্ডলি আরেকটা জিজ্ঞাসা হচ্ছে যে পরীক্ষাটা যে শনিবারে হবে, একটু কাইন্ডলি আর্লি লিঙ্কটা দেওয়া যায় কিনা দিনের ভাগে, তাহলে না, ভালো হয়। দিনের বেলা তো আপু আমি অনেক বিজি থাকি, আমার নিজেরই সময় নাই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। এমডি সুমন। হ্যাঁ, আমি তো প্রশ্ন করছিলাম। ঠিক আছে, হ্যান্ডস ডাউন করেন। সুভাষ। সুভাষ কুণ্ড। সুভাষ কুণ্ডু। ফারহানা সুলতানা। শেফ আলী বাবু। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম আমার হাজবেন্ডের স্মার্ট কার্ড দিয়ে। এখন এ, খুলছিলাম আইডিটা, নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসছে না, আমি ওটা দিতে পারি নাই। এখন আর আসে না কেন ওটা? আরেকবার চেষ্টা করছিলাম, আর আসে না। অ্যাকাউন্ট সেট আপ হয়েছিল? অ্যাকাউন্ট সেট আপ হয়েছিল, ভেরিফিকেশন কোডটা নাম্বারে আসছিল, এটা আমি দিতে পারি আপনি নাই। অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন? হ্যাঁ, অ্যাকাউন্টে লগ ইন লগ ইন হচ্ছে করতে আপু? পারতেছি। তাহলে তো কোনো প্রবলেম নাই, হ্যাঁ, লগ ইন করতে পারলে ওটা দিয়ে কাজ করেন। ওটা ভেরিফিকেশন যখন চাইবে তখন করে নেবেন আবার। হ্যাঁ, অ্যাকাউন্ট যত মানে যতবার ঢুকে ততবার ভেরিফিকেশন চাইতেছে, কোডটা চাইতেছে, কোড ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পাইতেছি না। তো সেটা বলবেন তো, আপনি তো বললেন যে লগ ইন হচ্ছে, মানে আপনি লগ ইন করতে গেলে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে। এটা কি ইমেল ভেরিফিকেশন কোড নাকি হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফিকেশন কোড, কোনটা চাইছে? ফোন ফোন নাম্বার ভেরিফিকেশন কোড। ওখানে আবার দেন, ফোন নাম্বারটা লিখে সেন্ড কোডে ক্লিক করেন। হ্যাঁ, করছিলাম, ওটা ওটা আর আসেন না, অনেকবার করছি। মানে কোড আসছে না? তারপর একটু দাঁড়াও। কোড মোবাইলে আসছে না আপু, সেটা প্রবলেম? না। আচ্ছা, আপনি কি মোবাইল ইউজার? হ্যাঁ, আপনি যে মোবাইলটা থেকে ব্রাউজ করছেন সেই নাম্বারটাই কি দিচ্ছেন? হ্যাঁ, তাহলে অন্য আরেকটা মোবাইলে যে নাম্বার, অন্য নাম্বার দিয়ে অন্য একটা সিমের নাম্বার আপনি দিয়ে ট্রাই করে দেখেন। আর যদি না হয় তো আমার এই সেক্ষেত্রে, মোবাইলে সিম দুইটা ছিল, আমি পরে সিম আর আপু একটা আমি আছে, কি ওইটা বলি নাম্বার সেটা দিয়েও আগে শুনেন। দেখছি। আমি কি বলছি সেটা শোনেন। আপনি যেই মোবাইল থেকে ব্রাউজ করছেন হ্যাঁ, ওই বলেন। মোবাইলের নাম্বার না দিয়ে অন্য হ্যাঁ, আরেকটা মোবাইলে যে নাম্বারটা আছে সেটা দিয়ে ট্রাই করেন। যদি না হয় তো সেক্ষেত্রে আপনি ল্যাপটপ বা পিসি থেকে, যে কোনো একটা ল্যাপটপ বা পিসি থেকে আপনি ভেরিফিকেশনের কাজটা করে নেন, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রবি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার সেম প্রবলেম, আমি ঢুকতে গেলে ভেরিফিকেশন চাচ্ছে। তো আমার এখানে আইডি কার্ড শো করছে না, আমার এখানে পাসপোর্ট দিয়ে আর কি আপনার ভেরিফিকেশনটা করতে বলছে। তো আমার পাসপোর্টের মেয়াদটা শেষ, তো আমি পাসপোর্ট দিয়ে অনেকবার ট্রাই করেছি, কিন্তু অটোমেটিক দেখাচ্ছে যে আমার যে পাসপোর্টের যে মেয়াদ শেষ। ও, তাহলে তো এখন ঝামেলা এটা কি হয়ে গেল। আইডি কার্ড দিয়ে কোনোভাবে, স্মার্ট আইডি কার্ড দিয়ে? জি জি, আমার তো স্মার্ট আইডি কার্ড চাচ্ছে না, এবং কি ড্রাইভিং লাইসেন্স আছে ওটাও চাচ্ছে না।
ও আর ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে, ওটাতে আমি যখন ইমেলটা দিচ্ছি, অনেক অনেক ধরনের ইমেল দিয়েছি, ওখানে অটোমেটিক ইমেলটা নিচ্ছে না এখন। এটা কি ম্যাডাম হবে কি আপনার স্মার্ট আইডি কার্ড অথবা ইয়ে কি আচ্ছা, পসিবল করা সম্ভব? ওখানে তো কোনো আপনি অপশনই এক আসতেছে কাজ না। করেন, আপনি এই আইডিটা ডিলিট করে দেন। ঠিক আছে, এটা যেহেতু প্রবলেম করছে, নতুন আইডি না এটা? এটা এটা নতুন আইডি, কিন্তু এখানে আমার এই কয়েকদিনে অনেকগুলা মানে ফ্রেন্ড আর কি ইয়ে হয়ে গেছে, প্রায় 50-60 জনের মতো আর কি এই কারণেই তো ইয়ে হয়ে ধরাটা গেছিল। খাইছেন। এতগুলো কেন কানেক্ট করলেন? ও, এখন ম্যাডাম বলছিলেন না যে ভেরিফিকেশনটা তিনটা আসবে, যেমন ওখানে লেখা দেখলাম যে আমার স্মার্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ, অথবা তিনটাই পাসপোর্ট, চাই। কিন্তু আপনার আমার কেন এখানে আসছে শুধুই না সেটা, পাসপোর্টটা হ্যাঁ শো বুঝতে পারছি, করছে। কিন্তু কেন আসছে না বলতে পারছি না। যে কোনো একটা দিয়েই করা যায়। ঠিক আছে, তো আপনি হচ্ছে এই আইডিটা ডিলিট করে দেন, সেটিংস থেকে গিয়ে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আচ্ছা নতুন ম্যাডাম। একটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করেন। তার আগে যে ব্রাউজার থেকে হচ্ছে ব্রাউজ করেছিলেন সেই ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস সব হচ্ছে রিমুভ করে দেবেন। দিয়ে একটু সময় নেবেন, কিছুদিন পরে অ্যাকাউন্টটা সেট আপ করেন। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আর এত ওকে ম্যাম। বেশি কানেকশন আসসালামু গ্রো আলাইকুম। করবেন না। এটা তো ক্লাসে বেশি করে বলে দিলাম আমি, যে কানেকশন গ্রো করতে গেলেই সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। অনেক বেশি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। শাহিন। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমি আপনার যে ফেসবুকে যে পোস্টটা করছেন, যে পোস্টটা দিচ্ছেন যে ফাইন্ড আউট অফ দ্য কোলাবোরেশন অফ ইলাবোরেশন। দ্য ফলোইং টিমস, এটা আমি একটা কমেন্টস, হ্যাঁ এটা আমি একটা কমেন্টস করছি ম্যাডাম। আমি আমি কমেন্টসের অ্যান্সারটা দিছি ম্যাডাম, একটু দেখবেন ঠিক হয়েছে কি না হয়েছে। আপনারা সবাই সাবমিট করতে থাকেন, আমি দেখে দিব। সঞ্জীব, সঞ্জীব বলুন। সঞ্জীব, শুনতে পাই না আপনাকে। সঞ্জীব, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনার প্রশ্নটা আপনি হচ্ছে গ্রুপে করেন অথবা চ্যাট বক্সে লেখেন। আর কারো কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন আছে? না, উত্তর বাংলায় দেওয়া যাবে না, প্রশ্ন ইংলিশে হবে, উত্তরও হচ্ছে ইয়েতে হবে, ইংলিশে হবে। আপনারা হ্যান্ড রেজ করা এখনো শিখেন নাই? হুমায়ুন বলুন। সঞ্জীব, আপনার প্রবলেম আপনি চ্যাট বক্সে লেখেন। হুমায়ুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার সমস্যা হচ্ছে আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করছি। হ্যালো ম্যাম। প্রশ্ন বলুন ভাই, শুনতে পাচ্ছি আমি। আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার পরে যেভাবে যা কিছু চাইছে সবকিছুই দিছি। পরে আপনার মোবাইল থেকে যে ভেরিফিকেশন আসছে ওটাও দিছি, দেওয়ার পরে তিনটা অপশন আসছে। একটা হচ্ছে ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ডের একটা হচ্ছে আপনার তিনটা পাসপোর্ট। অপশনের পরে আমি স্মার্ট কার্ডের এটা দিছি। হ্যাঁ, পাসপোর্টেরটা স্মার্ট কার্ড থেকে আমি করছি। আর দুই পার্টের ছবি টবি সবকিছু নিয়েছে। আমার নিজের নিজের জন্য নিজের ফেসেরই নিছে। নেওয়ার পরে এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে কিছুক্ষণ পরে এটা আবার এটা আপনার আহ, রাখি দিছি। আমি রাখি দেওয়ার পরে পরে ঢুকতে গেছি, এখন এটা ঢোকা যাচ্ছে না, ওটা আবার করতে চাচ্ছে। পরে নাম্বার দেওয়ার পরে এটা এখন টেম্পোরারি রিস্ট্রিক্টেড দেখা যায় আর কি। আচ্ছা, আপনি যখন প্রথমবার আপনার পেপারস গুলো সাবমিট করলেন তখন কি সাকসেসফুলি সাবমিটেড হয়েছিল?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাকসেসফুলি সাবমিটেড যদি দেখায় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 3 সপ্তাহ টাইম নেয় ওরা, 21 দিন সময় নেয়, 21 দিনের মধ্যে ওরা ভেরিফাই করে দেন হচ্ছে অ্যাকাউন্টটা ইয়ে করে। ওখানে আমি একটা ফেসবুকে ওখানে আপনার আমাদের গ্রুপে একটা পোস্ট করছি, ওখানে আপনার ওইটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমি, ওটা আপনার টেম্পোরারি রিসেপ্ট দেখা যায়, মানে ভেরিফিকেশন হচ্ছে এটা লেখা আসছে আর কি। না, আমি সেটাই বলছি যে আপনার এরপরে আপনার হচ্ছে যদি পেপারস গুলো সাবমিটেড দেখায়, সাকসেসফুলি সাবমিটেড দেখায়, তো সেক্ষেত্রে হচ্ছে জি, জি। 21 দিনের মতো টাইম নেয় ওরা। 21 দিনে হচ্ছে এটাকে ভেরিফাই করে, ভেরিফাই করার পর হয় এটা রিকভারি আপ করতে পারবেন, অথবা এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা হবে। তো ওই টাইমটা আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হচ্ছে সপ্তাহখানেক পরে বা 8-10 দিন পরে আরেকবার লগ ইন করা ট্রাই করে দেখেন যে কি বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এখন বারবার হচ্ছে আপনার ওই সাবমিট করতে হবে না। না এখন আর আমি ওটার ভিতরে করি না, ওই কালকে যে করার পরে যে রিস্ট্রিক্টেড দেখা যাচ্ছে, পরে আর আমি ওটার ভিতরে ঢুকি নাই। ঠিক আছে। সঞ্জীব। জি ম্যাম, শোনা যাচ্ছে এবার ম্যাম? জি বলুন। ম্যাম আমার লিঙ্কডিং এ একটু সমস্যা ছিল। আমার ওই একবার ভেরিফাই করছিলাম, ভোটার টিকেট দিয়ে ভেরিফাই করছিলাম, মানে আমার একটা প্রবলেম দিছিল। তবে আইডি ভেরিফিকেশন চাইছিল, তার আইডি ভেরিফিকেশন করছিলাম, কিন্তু আইডি ভেরিফিকেশন নেয় না। নেয় না বলতে কি, কি দেখায়, কি সমস্যা দেখায়? আইডি ভেরিফিকেশন দেওয়ার পর আমি যখন সাবমিট করি কিন্তু সেটা রেস্ট্রিক্টেড আসে। সাবমিট যখন করেন ওটা সাবমিটেড এরকম দেখায় না যে সাবমিট করা হয়ে গেছে? না, ওটা রেস্ট্রিক্টেড আসে লেখা। সাবমিট করার পর রেস্ট্রিক্টেড লেখা আসে? মানে আইডি হ্যাঁ হ্যাঁ। সাবমিটের ইয়ে অপশনটাই রেস্ট্রিক্টেড দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এমন তো হওয়ার কথা না। আপনি মানে আমি এটা কয়েকবার ল্যাপটপ ট্রাই করছি ল্যাপটপ বা আইডি। পিসি থেকে ট্রাই করে দেখেছেন? হ্যাঁ, পিসি দিয়ে ট্রাই করছি, তারপর একটা স্ক্যানার কোড আসে, মোবাইল দিয়ে স্ক্যান চাই, মানে হ্যাঁ, ল্যাপটপ আপনার কম্পিউটার আমার সেলফি চাইবে। ক্যামেরার অপশন নাই তো। হুম। হ্যাঁ, এবার মোবাইল দিয়ে স্ক্যান করার পর আমার মোবাইলে চলে আসে, তখন মোবাইল দিয়ে যখন আইডি বা আমার দেই, আমার ফেস দেই, ছবি চাই, কিন্তু তারপর ওইটা নেয় না আর কি। মানে আপনার ছবি বা হচ্ছে আইডি কার্ডটা সাবমিট করতে পারছেন না আপনি, হচ্ছে না? না না, আমি সাবমিট করতে পারতেছি না, মানে সাবমিট করি কিন্তু ও নিতেছে না, ও বারবার রেস্ট্রিক্টেড হয়ে বাদ হয়ে যায় আর কি। তাহলে আপনি এটা ডিলিট করেন, এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, দিয়ে নিয়ে হচ্ছে আপনি নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন নতুন জিমেইল দিয়ে। তবে ওইটা করলে জি ম্যাম। ওইটাও রেস্ট্রিক্টেড দেখাবে, কেয়ারফুলি ইউজ করতে হবে। ঠিক আছে। আর হচ্ছে জি ম্যাম, ব্রাউজারের হিস্ট্রি অবশ্যই। ক্যাশে সেগুলো সব ক্লিন করে নেবেন, আমার মনে হয় কিছুদিন পরে করেন, এখনই এটা করার দরকার নাই। ঠিক আছে সঞ্জীব। আচ্ছা ম্যাম, তাহলে ব্রাউজার হিস্ট্রি সব ক্লিয়ার করে কিছুদিন পর করি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। সেটাই ভালো হয় মনে হয়। আচ্ছা। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। রাজু মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাডাম আমারও তো ওই একই ধরনের সমস্যা আর কি, ওই লিঙ্কডইনে এখনো যদি আমি ঢুকতে যাচ্ছি আমারও তো ওই ভেরিফিকেশনটা চাচ্ছে, কিন্তু আমি খুলছি হচ্ছে আমার আম্মুর দিয়া স্মার্ট কার্ডটা দিয়ে, বুঝছেন ম্যাডাম? হুম। এখন ওনার হচ্ছে স্মার্ট কার্ডের ফটোকপিটা আছে আমার কাছে, অরিজিনালটা আমার কাছে নাই। তো এখন আমি ওই জায়গায় মানে এই ফটোটা আমি কোন জায়গায় দিব এটাও বুঝতে পারতেছি না, আর যদি আমি ওইটা মোবাইল ফোন যদি স্ক্যান করতে তাহলে তো আমার ইটা আসতেছে, মানে ক্যামেরাটা অন হয়তো আমি আমার আমার ছবিটা যাচ্ছে, তাহলে তো এটা আপনার মাকে ভেরিফিকেশন হবে না। লাগবে, আপনার মাকে দিয়ে করতে হবে। আপনার ক্যামেরা অন করলে সেলফিতে তো যার অ্যাকাউন্ট করেছেন সেই ব্যক্তির ফেস দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করতে হবে। কিন্তু আমি মনে করেন যে ম্যাডাম এখন আছি হচ্ছে, আমি আছি মানিকগঞ্জ আর আমার আম্মু আছে হচ্ছে মানে টাঙ্গাইলের নাগরপুরে। তো এখন হচ্ছে মনে করেন আমি এই জায়গায় থাকি তো আর কি পড়াশোনার ব্যাপারে, এখন আমি আচ্ছা কি ঠিক করতে আছে, পারি? তাহলে এটা এভাবেই রেখে দেন, যখন আপনার মা আপনার কাছে থাকবে তখন ভেরিফাই করে নেবেন। ও মানে যদি এখন যদি আমি ভেরিফাই না করি তাহলে কি এটা আইডিতে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। সমস্যা আচ্ছা। হলে নতুন করে আরেকটা তৈরি করে নেবেন, এটা তো তেমন ও কোনো বিগ ডিল না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আরেকটা বিষয় কি যে আহ
প্রশ্নটা যেহেতু ইংলিশ হবে ম্যাডাম, কিন্তু আমার মতো যারা মনে করেন যে ইংলিশ দুর্বল স্টুডেন্ট আছে তারা কি করবে, তারা কি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করতে পারবে এই জায়গায়, না কেমনে কি? আপনি করে দেখতে পারেন, ট্রান্সলেটর লাগবে না। কোয়েশ্চেন এত হার্ড হবে না যে আপনি লিখতে পারবেন না, এমন কোনো কোয়েশ্চেন ওখানে থাকবে না। ও, আর আর ফ্রিল্যান্সিং করতে গেলে ভাইয়া ইংলিশ তো জানতে হবে, না তো ইংলিশ ক্লায়েন্ট তো ম্যাডাম কিভাবে আস্তে ডিল আস্তে করবেন। ট্রাই করতেছি বুঝছেন, মানে আগে একেবারে ইংলিশ বাদ দিয়ে দিছিলাম জীবন থেকে, যে ইংলিশ আর পড়াশোনা করব না। তার মধ্যে মনে করেন যে জীবন এখন এই থেকে ফ্রিল্যান্সিং এর জন্য আবার ফিরে ইংলিশ শিখতে হইতেছে। জীবন থেকে আবার ইংলিশ বাদ করে কিভাবে? মানে এটা টোটালি একবারে আউট করে দিছিলাম যে ইংলিশ ছাড়া জীবন যেভাবে চলে এইভাবে চালাবো, কিন্তু জীবন এটা মাইনে নিল না। এটা কোনো কথা? এখন বাংলার চাইতে তো ইংলিশ সহজ, ওটা আমার বাংলাই কাছে বরং ভয় লাগে আর কঠিন। কি। ঠিক আছে রাজু, এটা কোনো বিষয় না। ঠিক আছে, আমরা বাংলা যেমন অটোমেটিক্যালি আপনি শিখেছেন, ইংলিশও তো এরকম একটা ল্যাঙ্গুয়েজ, এটাও হচ্ছে আমরা আস্তে আস্তে একোয়ার করি। মানে ঠিক এই আছে জায়গায় এটাকে, আসার পর থেকে আর কি মনে করেন যে ইডি 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 বোঝা শিখতেছি মাত্র আর কি। ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু, আপনারা ইংলিশ ভয় পান, আমি তো ফ্রেঞ্চ শিখতেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার তো একই সমস্যা। লিঙ্কডইনে আমি প্রথমে খুলছিলাম একটা আইডি দিয়ে অ্যাকাউন্ট থেকে, তো পরের দিন আর ওইটা আমি আর ওপেন করতে পারি না, ওপেন হয়নি। আইডি ক্রিয়েট পরে করার পরে আপনি লগ ইন করতে পারছেন না? জি জি, পরে আমি আর একটা আইডি দিয়ে মানে অ্যাকাউন্ট দিয়ে আর একটা আইডি মানে লিঙ্কডইন খুলছি, খোলার পরে সেটাও পরে ওই একই আপনি এই অবস্থা। কাজটা কেন করতে গেলেন? আপনার যেটা হচ্ছে প্রবলেম ছিল সেটা আপনি আগে সলভ করে নিতে হতো। ওখানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাইলে সেটা আগে করে নিতে হতো, তো ওখান থেকে একটা ইয়েস নো অ্যান্সার আসার পরে দেন হচ্ছে আপনি নতুন ভাবে একটা আইডি ক্রিয়েট করার ডিসিশন নিতেন। ঠিক আছে? তো ম্যাম, এখন এখন তো দুইটা আমার অ্যাকাউন্ট হয়ে কোনোটাই গেছে। ওপেন হচ্ছে না, কোনোটাই এখন হবে ওই না এখন। বারবার পাজেল পাজেল আসতেছে বুঝছেন। এখন ওই কি করা যাবে এখন? আমি তো কোনো পাস মানে আইডি টাইডি দিয়ে ওই করি নাই, জাস্ট আমি ওপেন করছিলাম। ঠিক আছে, আপনি লিঙ্কডইনটাকে আপাতত আহ, হচ্ছে স্কিপ আমাকে ওই করেন। ভেরিফিকেশন ওইখানে ইয়েস আসছে বা আইডি কার্ডস আছে, এইগুলো চাচ্ছে দেখছি আবার ওইখানে। তাহলে আপনি সাবমিট করে দেখেন, স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করে দেখেন। সাবমিট জি যদি দেখায় যে সাবমিটেড হয়েছে, সাকসেসফুলি সাবমিশন দেখায়, আহ, এরপর হচ্ছে 21 দিন ওয়েট করবেন। এর আগে হচ্ছে কোনো অ্যাকাউন্ট সেট আপ করবেন না। জি জি ঠিক আছে। ম্যাম। আবু মোহাম্মদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। ম্যাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে পরীক্ষার, এটা কি আমরা খাতাতে লিখে সাবমিট করব নাকি আমরা পিসি আমরা না না, টাইপ করে সাবমিট টাইপ করব, করে লিখবেন, ফাইল ওখানে অ্যান্সার ডক্স লেখার ফাইল জায়গা বা থাকবে। ইত্যাদি যেভাবে না করা না, যায়? কিছুই না। ওখানে যে লিঙ্কটা দেওয়া হবে ওখানে হচ্ছে অ্যান্সার লেখার জায়গা জি থাকবে। জি জি ম্যাডাম, বুঝতে পারছি। আরেকটা বিষয় খুব মানে যদিও টপিকের বাইরে, তারপরেও বলতে চাচ্ছি যে ভাই কিভাবে ইংলিশটা জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি পাঁচটা দেশের ভাষা শিখছি, চাইনিজ ভাষাও শিখতেছি। তো চিন্তা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাল চাঁদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাডাম, ওই বলুন। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওই রকম মানে 5 তারিখের মধ্যে, জি জি 5 তারিখে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমারটা ওইটা রেস্ট্রিক্টেড হয়েছে। কিন্তু ওখানে আমি যখন মানে এনআইডি কার্ড ভেরিফিকেশন করি তখন বলছিল যে 48 ঘন্টা অথবা 5 দিন, কিন্তু সেই ডেটটা তোমার এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু তারপর আমি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি। অ্যাকাউন্ট ভেরিফাই করতে পেরেছিলেন? জি জি, ভেরিফাই করতে পেরেছি। না, স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই হয়েছে? না, আমার তো ওই স্মার্ট কার্ড নাই, মানে পুরাতন এনআইডি কার্ড।
ওটা দিয়ে ওইটা দিয়ে কি ভেরিফাই হয়? মনে তো হয় না। হ্যাঁ, ওটা দিয়ে ভেরিফাই হওয়ার পরে বই এরকম দেখাচ্ছিল যে 48 ঘন্টা অথবা মানে 5 ডেজ এরকম। পরে এখন লগ ইন করতে পারছেন না? এখন লগ ইন করতে পারছি। আরেকবার লগ ইন করার চেষ্টা করেন, দেখেন কি বলে। অথবা মেইল চেক করেন, মেইলে আপনাকে কিছু বলেছে কিনা দেখেন, লিঙ্কডইন থেকে কোনো মেইল এসছে কিনা সেটা দেখেন। ঠিক ঠিক আছে। আছে, আরেকবার লগ ইন করার চেষ্টা করেন। যদি বলে যে ভেরিফাই করো তাহলে আরেকবার করে নেবেন। আর যদি বলে যে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড তাহলে নতুন ভাবে অ্যাকাউন্ট করে নেবেন আরেকটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।